সুমন আর মিলু আজ খুলনা যাচ্ছে। টার্গেট সুন্দরবন হিরন পয়েন্টে কতদিন কাটিয়ে আসা, সাথে অবশ্য জোর করে মটি আর নেক্কু হাজির। এই দুইটা একেবারে চীনে যোগ মার্কা। ক্যাম্পাসে এরা পঞ্চপাণ্ডব নামেই পরিচিত। আবার এটা ভেবে বসবেন না যে পঞ্চপাণ্ডবের সবাই বেশ মাসলম্যান কুস্তিগির টাইপের। মিলু আর সুমনকে তালপাতা সেপাই বললে ভুল হবে না। জাহিদ একটু স্বাস্থ্যবান বটে, তবে কুস্তি টুস্তি থেকে 10 হাত দূরে। ছোটবেলায় WWF রেসলিং পর্যন্ত দেখত না। মটি আর নেক্কু অ্যাক্সিডেন্টলি তরুণী, তবে দুজনের কেউই ঠিকঠাক অবস্থায় তরুণী নয়। মটি নামেই বুঝতে পারছেন আসলেই সে মোটা সোটা আর পঞ্চপাণ্ডবের অংশীদার হওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি। আর সেটা যদি কেউ থেকে থাকে তো সে ওয়ান অ্যান্ড অনলি মটি। ওর দশাশয় ঘুষির ভয়ে ক্যাম্পাসের সুন্দরী সুন্দরী ললনারা সুমন, জাহিদ বা মিলুর দিকে চোখ তুলে পর্যন্ত তাকাতে পারে না। মটির এমন আচরণের জন্য অবশ্য মিলু, জাহিদ এবং সুমন তাদের যৌবনকালের ফিউচার নিয়ে বেশ শঙ্কিত। বাকি থাকলো নেক্কু। ওর আসল নামটা মোটেও নেক্কু নয়, ওর ন্যাকা ন্যাকা কথার জন্য ওর এই নামকরণ। পৃথিবীর কোনো জায়গায়, বিশেষ করে বাংলাদেশের মতো এমন গরিব দেশে জন্মালে এমনিতে মানুষ অনেক কিছু শিখে যায়। ওর জন্মানোতে কি যে ডিফেক্ট ছিল তা এখন পর্যন্ত বাকি 4 পাণ্ডব উদ্ধার করতে পারেনি। এখন প্রশ্ন হলো, ও কেন পঞ্চপাণ্ডবে? এর উত্তর কি আর বলবো। এক বস্তা চালে যেমন 2-4টা কাকড় থাকে, তেমনি নেক্কুও পঞ্চপাণ্ডবে একটি কাকড় প্রজাতির। আগে এই নিয়ে অনেক দুঃখও ছিল বাকি 4 পাণ্ডবের। তারপর তারা দীর্ঘশ্বাস ছেড়ে ধরেই নিয়েছে, সুমন যদি পাণ্ডে হয় তবে নেক্কু কেন পাণ্ডবে জায়গা পাবে না। এই হলো পঞ্চপাণ্ডবের সংক্ষিপ্ত পরিচিতি। কথা হচ্ছিল খুলনা যাওয়া নিয়ে। আজ সন্ধ্যা 7টায় ওদের ট্রেন চিত্রা এক্সপ্রেস ছাড়বে, পৌঁছবে কাল ভোর 5:30টা নাগাদ। মটি আর নেক্কু আগেই চলে এসেছে। এমনিতে ওদেরকে কেউ সাথে নিতে চাচ্ছিল না, আর তার উপর যদি লেট করে তো আর খুলনা যেতে হবে না। কাজেই বিপদের পাল্লা ভারী না করে ওরা আগে ভাগে হাজির। সময় এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। মটি আর নেক্কুর টেনশন শুরু হয়ে গেল, ওরা আবার ব্লাফ দিল না তো। আই মটি শোন, ওরা আসবে তো না, নাকি সকালের ট্রেনে চলে গেছে? গাধার মতো কথা বলিস না তো। আমাদের দুজনকে ছেড়ে গেলে একেবারে ছিঁড়ে খাবো ওদের। আমাকে চেনে না। এভাবে নেকড়ের মতো করবি না তো। আই এম অ্যাফ্রেড, ইউ নো। বাসায় কত মিথ্যা বলে ম্যানেজ করলাম, আর এখন যদি বাসায় ফিরতে হয়। বাসায় ফেরার কথা আসছে কেন? ওরা না এলে আমরা যাব, এটা কিন্তু ফানি থিং না। জায়গাটা সুন্দরবন, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট মটি। এত যখন ভয় তাহলে আসলি কেন? ওরা এলে আসবে, না এলে না আসবে, আমরা যাব। থ্যাঙ্কস গড, ওই তো ওরা। আয় না, এমন বকা দেব। মিলু, জাহিদ আর সুমন খানিকটা দৌড়িয়েই ট্রেনে উঠল। ওঠার সাথে সাথে মটি তুমুল ঝগড়া বাঁধিয়ে দিল ওরা এত লেট করে কেন এলো এই নিয়ে। হাতাহাতি হতে গিয়েও হলো না মিলুর কল্যাণে, নইলে আজ সুমন আর জাহিদকে এক হাত দেখিয়ে দিত মটি। মিলুটা যা একটা পিস না। নোবেল প্রাইজের ব্যাপারে মটির একটু লবিং থাকলে ও মিলুর জন্য একটা শান্তিতে নোবেল প্রাইজের ব্যবস্থা করত। মটিকেও সবসময় যেভাবে ন্যায্য দাবি আদায়ের বাগড়া বাঁধায়, তাতেও নোবেল প্রাইজই পাওয়া উচিত। রাগে গজগজ করতে করতে মটি গিয়ে বসলো জানালার পাশের সিটে। বাকি সবাইও বসে পড়ল। সমস্যা হলো নেক্কুকে নিয়ে। ওর সিট পড়েছে ওদের থেকে একটু দূরে, ও পাশের সিঙ্গেল সিটে। ওই বিষয়টা কারো মাথাতেই আসেনি। ওরা ভেবেছিল একসাথেই সিট হবে, কিন্তু ওদের সাথে সিটটাতে বসেছেন একজন বেশ বয়স্ক লোক। তাকে সিট থেকে উঠে গিয়ে নেক্কুর সিটে বসতে বলাটা একটু বেয়াদবি হয়ে যায়। নেক্কুর দিকে তাকানো যাচ্ছে না, প্রায় কেঁদে ফেলবে এমন অবস্থা। এইসব সংকটপূর্ণ অবস্থায় ওরা বুঝতে পারল, যতই ঝগড়া করুক ওরা পঞ্চপাণ্ডব আসলে হরিহর আত্মা। কি করা যায় ভেবে শেষে মিলুই ওর সিটে নেক্কুকে বসতে বলে সে ওই সিটে বসার জন্য উঠল। মিলুরের মহানুভবতায় মটির চোখে পানি চলে এলো। না, মিলুকে নোবেল প্রাইজ দেওয়াটা ঠিক হবে না। এমন সময় পাশের বয়স্ক ভদ্রলোকটি বললেন, হ্যালো ইয়াং ম্যান, সিট হিয়ার। না না আঙ্কেল, আপনি বসুন, আমি এখানেই ঠিক আছি। নো ম্যান, সিট হিয়ার। আমার কোনো প্রবলেম হবে না, তোমরা বন্ধুরা এসে একসাথে বসো না। থ্যাঙ্কস আঙ্কেল। আচ্ছা, কোথায় যাবে তোমরা? আর তুমি করে বলছি, আই হোপ মাইন্ড করছো না, তাই তো? আরে না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমরা হিরন পয়েন্ট যাব, সুন্দরবন। তার মানে খুলনা নেমে তারপর আবার তোমাদেরকে মংলা যেতে হবে?
আপনি কোথায় যাবেন আঙ্কেল? আমি খুলনাতেই যাব, আমার মেয়ের বাড়ি ওখানে। আরে তোমাদের সাথে তো এখনো পরিচিতই হলাম না। ও তাই আঙ্কেল, আমি হচ্ছে সুমন, ও হচ্ছে জাহিদ, Hi. আর ও হচ্ছে নিকিতা। হ্যাঁ, আমি মিলু, ও অনি। আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আঙ্কেল। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আমি শরীফুল ইসলাম, এক্স ডিটেকটিভ, ক্রাইম ব্রাঞ্চ। ও মাই গড, আপনি ডিটেকটিভ ছিলেন? ইয়েস মাই ডিয়ার, ছিলাম। প্রফেশনটা বেশ থ্রিলিং ব্যাপার আছে, তাই না আঙ্কেল? সে তো বটেই, চরম। এই, তোরা কি শুরু করেছিস বলতো? বুড়োটার সাথে এমন ভাব জমাচ্ছিস যেন নানির পেটের ভাই। কেন? ভদ্রলোকটাকে বেশ মাইডিয়ার বলেই তো কথা বলছি। তোর কথা বলতে ভালো না লাগলে বলিস না। আমার এত আদিক্ষেতে নেই। মটিটা এমনই, সবাই যখন কোনো কিছুতে বেশ ইন্টারেস্টেড তখন দেখা যাবে ও গাই করছে না। সবাই সেই বয়স্ক এক্স ডিটেকটিভ ভদ্রলোকের সাথে জমিয়ে আড্ডা মারছে। মটিকে কেউ পাত্তা দিচ্ছে না বলে ও একটা থ্রিলার নিয়ে বসলো। অন্যদিকে ভদ্রলোক শরীফুল ইসলামের বেশ পছন্দ হয়েছে এই ছেলেমেয়েদের। এদের ভেতরে তারুণ্য বিষয়টা অনেক প্রবল। এইসব ইয়াং ব্লাডের কাছাকাছি থাকলেও বয়সটা অনেকখানি কমে যায়। গল্প করতে করতেই শরীফুল ইসলাম সবাইকে চা খাওয়ায়। আমাদের সময়টা তোমাদের মতো ছিল না, তোমরা আমাদের থেকে অনেক এগিয়ে গেছো। কোন দিক থেকে এগিয়ে থাকার কথা বলছেন আঙ্কেল? এই যে দেখো, তোমরা বন্ধুরা মিলে চাইলেই ঘুরে আসতে পারছো ঢাকা থেকে অনেক দূরে, খুলনা, এই সুন্দরবনে। আমাদের সময় আমাদের পরিবার তো এটা একদমই সাপোর্ট করতো না। সাপোর্ট আর পাচ্ছি কই আঙ্কেল? বাসায় মিথ্যা কথা বলে এসেছি, মোটির বাসায় থাকবো 3 দিন, এইটা বলে এসেছি। মোটিকে অনেকে আমরা আদর করে মটি বলি। কেন? ও মোটা বলে? হ্যাঁ, আর ও খুব মারকুটে। এই, খবরদার আমাকে মারকুটে বলবি না। কবে মেরেছি তোদের আগে আমি? আরে রাগ করো না অনেক, ওরা তোমাকে মারকুটে বলেছে, এজন্য তোমার প্রাউড ফিল করা উচিত। কেন? আরে কটা মেয়ে তোমার মতো হতে পারে? তোমার জায়গায় একটা ছেলে হলে কিন্তু ওরা তোমাকে মারকুটে বলতো না। তোমাকে বলেছে কারণ তাদের কাছে যা অ্যাজ ইউজুয়াল তুমি তা নও। ওকে তো আমরা সবাই ভয় পাই, এত রাগী না ও। দ্যাটস গুড। আমাদের দেশে মেয়েরা যেভাবে বড় হয়, কোন অনুভূতিটাও তো তারা ঠিকমতো প্রকাশ করতে পারে না। অনেক সেই টিপিক্যাল সমাজ ব্যবস্থার বাইরে নিজেকে স্ট্যাবলিশ করেছে। বন্ধু হিসাবে এটাকে তোমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। করি তো। ওর ভয়ে কোনো মেয়ে আমাদের সাথে প্রেম করার জন্য ভিড়তে পর্যন্ত পারে না। দেখ, তোরা আমাকে কেউ দেখতে পারিস না বলে এসব কথা বলিস। যারা এ পর্যন্ত তোদের পছন্দ করেছে এরা সব কটা ইম্যাচুর, ন্যাকা ন্যাকা মেয়ে। এদের সাথে তোদের প্রেমের সম্পর্ক ভাবতেই তো আমার বিরক্ত লাগে। ও, তার মানে তুই ন্যাকা মেয়ে পছন্দ করিস না? তাহলে নিক্কু তোর প্রিয় বন্ধু হলো কিভাবে? নেকুর বিষয়টা আলাদা। ও অনেক ভালো একটা মেয়ে, আর ওর ন্যাকামি আমার অভ্যাস হয়ে গেছে। এই এই নেকুকে নিকিতা? হ্যাঁ দেখুন না আঙ্কেল, ওরা সবাই আমাকে নেক্কু বলে ডাকে। তুই তো ন্যাকামি ছাড়, আর বলবো না। আচ্ছা আচ্ছা, এই অনি, তুমি কি পড়ছো? থ্রিলার আঙ্কেল, সুনীলের কাকাবাবু সমগ্র। মটি, বইটা তোর না আমাকে দেওয়ার কথা ছিল গত সপ্তাহে? আমিও চেয়েছিলাম, দেবো বলেছিস। সিরিয়ালে কিন্তু আমিও আছি। আর তোদের সবার আগে আমি আছি, কারণ বইটা কেনার সময় আমি সিরিয়াল দিয়েছি। গুড। তোমরা যে থ্রিল অ্যাডভেঞ্চার পছন্দ করো এটা আগেই আমি বুঝতে পেরেছি। কি করে? নইলে তোমরা সব বন্ধুরা মিলে বাসায় ফাঁকি দিয়ে সুন্দরবন বেড়াতে যাও। ওহ নো আঙ্কেল। আরে থামো থামো থামো। তবে একটা ব্যাপার কি জানো, রিয়েল লাইফের থ্রিলটা অন্যরকম। কিরকম আঙ্কেল? বই পড়ে থ্রিলারের মজা নেওয়াটা অবশ্যই মজা, তার থেকে আরো বেশি মজার থ্রিলারের মধ্যে থেকেই নিজেই রহস্য উদ্ঘাটন করা। আঙ্কেল, আপনি তো ক্রাইম ব্রাঞ্চের ডিটেকটিভ ছিলেন। আপনার এমন কোনো ঘটনা নেই যেটা অনেক চার্মিং, থ্রিলিং? অবশ্যই আছে। একটা কেস এমন যে আমার লাইফটাই তো উল্টোপাল্টা করে দিল। কিভাবে? সেটা পরে বলছি, আগে চলো তো সবাই রাতের খাবারটা খেয়ে আসি, তারপর জমিয়ে গল্প করবো তোমাদের সাথে। ও গড,
9টা বাজে, টের তো পাইনি। এই জন্য তো ভাবছি why I'm so hungry. সবাই মিলে হই চই করে ট্রেনের ক্যান্টিনে গিয়ে কাটলেট আর নুডলস খেল। শরীফুল সাহেব অবশ্য একটা স্যান্ডউইচ খেলেন শুধু। মোটির এখন বেশ ভালো লাগছে ভদ্রলোককে। শুরুতে ভদ্রলোকের নেগেটিভলি নেওয়ার কারণে বেশ খারাপই লাগছে এখনো। কত বয়স হবে লোকটা? 60-এর কাছাকাছি তো হবেই। এই বয়সে কি প্রাণবন্ত ব্যক্তি, আর কি স্মার্ট, চিন্তা ভাবনাও কত চমৎকার। সে ভাবলো জার্নিটা বেশ ভালোই যাবে ওদের। খাওয়া দাওয়া শেষে আবার সবাই নিজেদের কম্পার্টমেন্টে ফিরে এলো। নেকু ব্যাগে করে 2টো কম্বল এনেছে, সেটাই ভাগাভাগি করে গায়ে নিয়ে শরীফুল ইসলামের গল্প শুনতে বসলো ওরা। গল্প না, এক সত্যিকারের ভয়াবহ চাঞ্চল্যকর কেসের ঘটনা। বেশ পুরনো দিনের ঘটনা। তখন সবেমাত্র দেশ স্বাধীন হয়েছে, 1972 সাল। ঢাকার আজিমপুর কবরস্থানে রিপেয়ারিং এর কাজ চলছে। আজিমপুর রোডের কাছে যে স্টাফ কোয়ার্টার আছে, সেখানে একটা বড় মাঠ ছিল। সেই মাঠেই স্কুল ও কলেজের ছেলেমেয়েরা খেলতো। তখন কবরস্থানটা ঠিক এত বড় ছিল না, পাশেই ছিল দিঘি পাড়। আসলে সেখানে ছিল একটা বিরাট পুকুর। তখনকার দিনে সবাই বলতো পুষ্করিণী। ওই পুষ্করিণীর নাম ছিল দিঘি। ওই দিঘিটা যখন বুঝিয়ে ফেলে কবরস্থানটা বাড়ানো হচ্ছিল, বাকি 3 পাশের জায়গা দিঘির পাড় বা দিঘির পাড়া নামে পরিচিত ছিল। ওই এলাকাটাতে সেই সময় খুব ভদ্রস্থ লোকের বাস ছিল না। যারা থাকতো তারা সবাই প্রায় নিম্ন শ্রেণীর ম্যাথর, ঝাড়ুদার আর চোর বদমাশ টাইপের লোক। ওই পুকুরটা অনেক গভীর ছিল, কাজেই পানি সরিয়ে ফেলাটা একটু কষ্টকরই ছিল। সচরাচর ওই এলাকায় যারা বাস করত তারা ছাড়া ওই পুকুর অন্য কেউ ব্যবহার করত না। পুকুরটা বন্ধ করে দেয়া হবে বলে প্রথমে তাদের একটা কুয়ো করে দিয়েছিল সরকার। একদিন খুব সকালবেলা খবর এলো যে ওই পুকুরের মধ্যে একটি মানুষের মাথা দেখা গেছে। এই খবর পেয়ে শরীফুল সাহেব দেরি না করে সেখানে গেলেন। তার সাথে গেলেন কনস্টেবল রমজান মিয়া। গিয়ে দেখলেন পুকুরের মাঝ বরাবর একটি ভাসমান গাছের ডালের সাথে আটকে ভেসে আছে লাশটির মাথা, আর মাথার চারপাশে অনেক লম্বা একরাশ চুল ভাসছে। শরীফুল সাহেব কখনো কোনো মেয়ের এত লম্বা চুল দেখেননি, আর লম্বা চুল ভাসিয়ে কোনো মেয়ের সুন্দর মুখ পানিতে ভাসলে যে এত সুন্দর লাগে সেটাও তার জানা ছিল না। স্যার, লাশটা তো উঠানো দরকার স্যার। উঠানো দরকার তো ব্যবস্থা করো। আশেপাশে কোনো ডোম টোম থাকলে নামতে বলো। কেউ তো নামতে চাচ্ছিস না স্যার। কেন? লাশটা প্রথমে দেখিস এক মুরব্বী কবর পাহারা দেয়, সে ভয়ে ভূত ভূত করে চিল্লাইছে 7 সকালে। মানুষ ভূতি বড় ভয় পায় স্যার। আরে দিনের আলোয় ভূত আসবে কোথা থেকে? এই পাড়ায় কতজন ডোম আছে, তুমি তাদেরকে ডাকো, আমি কথা বলবো। আচ্ছা স্যার, যাচ্ছি স্যার আমি। ডোমদের সাথে কথা বলে শরীফুল সাহেব ডেড বডি উপরে ওঠানোর ব্যবস্থা করলেন। আর ওঠানোর পর যা দেখলেন এক ভয়াবহ দৃশ্য। মাথাটার সাথে কোনো দেহ নেই, কোনো এক তীক্ষ্ণ অস্ত্র দিয়ে গলার কাছে কেটে মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন দেখে স্পষ্ট বোঝা যায় যে মেয়েটির নাক মুখে এমন ভাবে আঘাত করা হয়েছে যে মেয়েটির মুখ দেখে আলাদা করে বোঝাই যাবে না যেটি কার মাথা, আর মেয়েটিই বা কে। কিন্তু একটা কথা শরীফুল ইসলাম স্পষ্ট বুঝতে পারছিলেন যে মেয়েটি বেশ সম্ভ্রান্ত ঘরের অসম্ভব রূপবতী একটি মেয়ে, আর তার চুল এত ঘন কালো আর লম্বা যে শরীফুল সাহেবের কল্পনা করতেই গা শিরশিরে উঠল। মেয়েটি কতখানি অপরূপা ছিল। আমি সেই দেহবিহীন মেয়েটার প্রেমে পড়ে গেলাম। হোয়াট? একটা ডেড বডির প্রেমে? ডেড বডিও তো না, ডেড হেড বলা যেতে পারে। আপনার মাথা ঠিক ছিল তো? ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে, তাই না? সেটাই স্বাভাবিক না? আপনি কন্টিনিউ করুন। আমার ভীষণ ভয় লাগছে। কি হরিবল একটা ব্যাপার, কান্ট ইমাজিন। আমি এসব ভীষণ ভয় পাই। এই জন্যই তো আমি এপিসোড রেডিও কুয়াশা পর্যন্ত শুনি না একা। এই নে কই, তুই কি এখানে একা নাকি? তা না, বাট জাহিদ, তুই আমার হাতটা ধরে থাক না জাহিদ। জাহিদ প্লিজ। আচ্ছা, তোমরা কি ভয় পাচ্ছ? আমি গল্পটা কি এখানে স্টপ করব? না 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 না,
মেয়েটির মাথা পুকুরের ভেতরে পাওয়ায় যে কেউ সহজে অনুমান করবে যে পুকুরের ভেতরে মেয়েটির দেহও পাওয়া যেতে পারে। শরীফুল ইসলামেরও তেমন মনে হয়েছিল। তিনি কয়েকজন জেলেকে বড় জাল সহ নামিয়ে দিলেন পুকুরে। পুকুরটি অনেক পুরাতন আর এর ভেতরে কাদাও অনেক বেশি ছিল, আর পুকুরটা তৈরি হওয়ার পর থেকে এর কাদাও কখনো তোলা হয়নি, সেটাই এলাকাবাসী জানাল। জেলেরা জাল ফেলে তাদের সাধ্যমতো খুঁজল, কিন্তু মেয়েটির দেহ কোথাও খুঁজে পাওয়া গেল না। অদ্ভুত একটা বিষয়। হ্যাঁ, শুরুটা হয়েছিল একদল উচ্ছল ইউনিভার্সিটিতে পড়া ছেলে মেয়ে, তারা ঘুরতে যাচ্ছে হিরন পয়েন্টে সুন্দরবনে। সেখানে তাদের ট্রেনে দেখা হলো একজন এক্স ডিটেকটিভ অফিসারের সঙ্গে, কাকতালীয় ভাবে। হ্যাঁ, এবং তার কাছে তারা একটা খুব রোমহর্ষক গল্প শুনছে, এবং বহু আগের ঘটনা, স্বাধীনতা ঠিক পরপর আজিমপুর 72 সালের ঘটনা। একটা মাথা পাওয়া গেছে, একটা দিঘি ছিল সেখানে, দিঘি ঠিক না, পুকুর, অনেক বড় পুকুর, সেটার নাম ছিল আসলে দিঘি, দিঘির পার সেই জায়গাটা। মাথা পাওয়া গেছে এবং অনেকটা আশ্চর্যজনক ব্যাপার, খুব লম্বা চুল, চুলটা দিয়েই সেইটাকে মেয়েটাকে মানে লোকটার মনে আছে আলাদাভাবে আইডেন্টি করা যায়। হ্যাঁ, আর দেহটা তাহলে কোথায় গেল? আমরা একটা ছোট্ট বিরতি নেব, তারপরে ফিরে আসছি। আমরা তারপর দেখবো যে আসলে তার বডিটা কোথাও পরে পাওয়া গিয়েছিল কিনা, আসলে মেয়েটি কে ছিল, কোত্থেকে এলো, কেনই এমন একটা নৃশংস ঘটনা ঘটেছিল মেয়েটা। নিশ্চয়ই এটার একটা কারণ আছে, পুরো কাহিনী আমরা শুনবো, কিন্তু একটু পর ছোট্ট একটা বিরতি, তারপর ফিরে আসছি শারমিন এবং অনিন্দ কুয়াশায়। আর শুনছি এবিসি রেডিও FM 89.2। আমাদের দেখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 222 আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিওর ফ্যান পেজ। আর একবার স্বাগত জানাচ্ছি কুয়াশা। আমি জানি খুব বিরক্ত হচ্ছে সবাই আমার গলাটা শুনে, আবার তা আমার মনে হয় এখন লাইভ অন এয়ারে না শুনে আমরা আবার আমার গলাটা আমার মনে হয় আমার বর্ণনাতেই শুনি। আমরা বাকি অংশে চলে যাচ্ছি। বন্ধুরা সঙ্গেই থাকবেন, আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানিয়ে দিই, যে কোনো মোবাইল থেকে 222। পরদিন ঢাকার সব দৈনিকের হেডলাইনে এই ঘটনা বেশ ফলাও করে ছাপা হলো, কিন্তু মুশকিল হলো মেয়েটির ক্ষতবিক্ষত মুখ আর মাথা দেখে কারো সাধ্য নেই যে বুঝতে পারবে এটা কার মাথা। একটা জিনিসে আইডেন্টিফাই করা যাবে, তা হলো লাশ শনাক্ত করার একটাই উপায়, আর সেটা ছিল মেয়েটির খোলা লম্বা চুল। এমন লম্বা চুল সাধারণত কারো দেখা যায় না। থানা থেকে সিদ্ধান্ত নেওয়া হলো শহরের প্রতিটি থানায় মেয়েটির চুলের বর্ণনা সহ একটি হারানো বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়া হবে। এতে অন্তত মেয়েটির পরিচয় সম্পর্কে জানার একটা সুযোগ তৈরি হবে। এরপর প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই মেয়েটির চুলের বর্ণনা সহ একটি ফ্যাক্স সব থানায় পাঠানোর ব্যবস্থা করা হলো। আর সাথে সাথে এও জানানো হলো প্রতিটি থানার আন্ডারে এলাকাগুলোতে যেন মাইকিং করে মেয়েটির চুলের বর্ণনা করে খোঁজ করা হয়। ঢাকার সব এলাকার প্রতিটি মানুষ যেন এই মেয়েটির কথা জানতে পারে। ভাই সব একটি ঘন কালো দীর্ঘকেশী সুন্দরী নারীর খোঁজ পাওয়া যাইতেছে না। আপনারা যদি এমন ঘন কালো দীর্ঘকেশী সুন্দরী জায়াত ভগ্নী বা কন্যা হারাইয়া গিয়া থাকে, অতি সত্বর আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করিবার জন্য অনুরোধ জানানো যাইতেছে। ভাই সব। এই সংবাদ প্রচারের দিন কোনো মেয়ে হারানোর খোঁজ পাওয়া গেল না, কিন্তু তারপর 3টি এবং আরো একদিন পরে আরো 2টি মেয়ে হারানোর খবর পাওয়া গেল। এই 5টি মেয়ের নিরুদ্দেশ হবার খবর যারা দিয়েছিল, প্রথমে তাদেরকে মর্গে নিয়ে সে লম্বা চুলের মেয়ের মাথা দেখানো হলো, কিন্তু কেউই চিনতে পারল না। একটা বিষয় শুধু স্পষ্ট হলো যে এদেরও মেয়ে হারিয়ে গেছে। কাজেই তাদের মেয়েদের খোঁজের জন্য থানায় জিডি করানো হলো। এরপর আরো 3 দিন কেটে গেল, মেয়েটি কে, তার খোঁজ বা তার বডির খোঁজ কোথাও পাওয়া গেল না। কিন্তু সেদিন রাতে 10টা-11টার দিকে থানায় আজিমপুর গোরস্থানের বৃদ্ধ পাহারাদার হাজির, মদে চুর হয়ে বেহেড মাতাল অবস্থায়। শরীফুল ইসলাম তখন থানা থেকে বেরোচ্ছিলেন। স্যার, ও স্যার গো স্যার, আমার বাঁচান স্যার। কি করছো? পা ছাড়ো। কি হয়েছে? স্যার আমি তারে দেখছি স্যার। কাকে দেখছো? ওই যে মাইয়াটা সেই দিন পুষ্কুরিতে যার মাথা উঠাইলেন, ওই মাইয়াটা দেখলাম স্যার। থামো, কি সব আজে বাজে বকছো? স্যার এসব বাজে বাজে না, আমি সত্যি দেখছি স্যার। তুমি ঠিকঠাক দেখেছো? এটা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ স্যার,
স্যার বিশ্বাস করেন লাগবো, আমি সত্যি দেখছি মাথা নাই, খালি বডিটা খালি আছে স্যার। এই, কোথায় দেখলে? গরুস্থানের দেয়ালের উপর বসে আছে গো স্যার। এই, মাথা নাই তুমি বুঝলে কি করে সেই মেয়ে? সেই মাইয়া হুজুর, নাইলে মাথা থাকবো না কেন স্যার? আমার বাজন স্যার, আমার এই, করিম, তুমি এখন যাও, কাল সকালে এসো, সব শুনবো, যাও। শরীফুল সাহেব করিম পাহারাদারের কথায় পাত্তা দিলেন না। একজন পার মাতালের কথা এত পাত্তা দেওয়ার প্রয়োজনও বোধ করলেন না। রাতে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলেন। ভোরবেলা ঘুম ভাঙে কনস্টেবল রমজানের ফোন পেয়ে। রমজান জানায়, সকালবেলা দিঘি পাড়ের কিছু লোক এসে জানিয়েছে যে পুকুরের মাঝখানে একটা কিছু ভাসছে, কিন্তু জিনিসটা কি তারা কেউ এখনো জানে না। যত তাড়াতাড়ি পারা যায় রেডি হয়ে বাসা থেকে সরাসরি শরীফুল চলে গেলেন আজিমপুরের সেই পুকুরের ধারে। শরীফুল ইসলামের সন্দেহ হলো, পুকুরে মেয়েটার বডি ভাসছে না তো, কিংবা এমনও তো হতে পারে আরো যারা নিখোঁজ তাদের কারো ডেড বডি। এখন মনে হচ্ছে গতকাল রাতে করিমের কথা পাত্তা না দেওয়াটা ঠিক হয়নি। হয়তো খুনিরা লাশটা ফেলবার সময় গোরস্থানের পাশ দিয়ে নিতে গিয়ে করিম দেখে ফেলেছিল। সরল সোজা মূর্খ মানুষ বলে সেটাকে ভূত বলে ভয় পেয়েছে। শরীফুল ইসলাম সেই পুকুরের ধারে যাওয়া মাত্র শত শত লোক এসে সেই পুকুর ঘিরে দাঁড়িয়ে দেখতে লাগলো। এই অবস্থা দেখে শরীফুল ওখানকার লোকদের বললেন, আপনাদের মধ্যে সাহসী কেউ আছেন যে সাঁতার দিয়ে ওইখানে গিয়ে দেখে আসতে পারবেন জিনিসটা কি? দুজন যুবক ছেলে শরীফুলের কথা শুনে পানিতে লাফ দিয়ে সাঁতার কেটে প্রায় মাঝখান পর্যন্ত গিয়েও আবার ফেরত এলো। ফিরে এসে জানালো সেখানে প্রচন্ড দুর্গন্ধ বলে ওরা কাছেই যেতে পারেনি। তারপর শরীফুল ডুবুরি ডাকার জন্য রমজানকে পাঠান। কিছুক্ষণ পর ডুবুরি এসে পানিতে নামলো। ওরা যখন মাঝখানে পৌঁছলো তখন শরীফুল ওদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, কি দেখলেন? কি ওটা? স্যার, একটা মেয়ের ডেড বডি, তবে মাথা নাই স্যার। নিয়ে এসো আর ভালো করে দেখো আরো কিছু আছে কিনা। না স্যার, একটাই, তবে লাশটা দড়ি দিয়ে বাঁধা। আচ্ছা আচ্ছা, নিয়ে এসো। জি স্যার, আসতেছি। শরীফুলের কথা শুনে ডুবুরিরা অনেক কষ্টে পানি থেকে লাশটা উঠিয়ে ডাঙায় এনে রাখল। সন্দেহ নেই এটা সেই মেয়েরই লাশ, মাথা নেই। শরীফুল আরো দেখলেন মেয়েটির লাশ তিনটি বড় পানি ভর্তি কলসির সাথে দড়ি দিয়ে বাঁধা। তার মানে লাশটা ভেসে উঠুক এটা খুনিরা চায়নি। কয়েকদিন আগের পচে গলে যাওয়া লাশ। ডুবুরিরা পানির থেকে তোলার জন্য মেয়েটির ডেড বডি যেখানে ধরেছে সেখান থেকে মাংস গলে খুলে পড়েছে, আর সেখান থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে যে আশেপাশের শত শত লোক মুহূর্তে নাক চেপে সেখান থেকে দূরে সরে যাচ্ছে। শরীফুল তাড়াতাড়ি করে লাশটা মর্গে পাঠানোর ব্যবস্থা করতে বলে থানায় চলে এলেন। এরপর প্রায় সপ্তাহখানেক পরে এক ছুটির দিনে শরীফুল ইসলাম গেলেন নিউ মার্কেটে। উদ্দেশ্য কিছু টুকিটাকি কেনা আর একজন পরিচিত হিন্দু বন্ধুর সাথে দেখা করা। ওর নাম দীনেশ। শুধু বন্ধু বললে ভুল হবে, বিশেষ বন্ধুই বলা ভালো। চাকরিতে ঢোকার আগে মাঝে মধ্যেই শরীফুল দীনেশের দোকানে গিয়ে বসে কেনাবেচা দেখত আর আড্ডা দিয়ে 2-1 ঘন্টা কাটাত। অনেক দিন সে বন্ধুর সাথে দেখা হয় না। শরীফুল যখন নিউ মার্কেটে দীনেশের দোকানে গেল তখন বেলা প্রায় শেষ। দীনেশের দোকানে চা আর আড্ডা চলছে। এমন সময় দোকান থেকে রাস্তার ঠিক উল্টো দিকে একটা দোতলা বাড়ির ছাদের দিকে শরীফুলের চোখ আটকে গেল। শরীফুল দেখলেন ছাদে দুজন নারী হাঁটছে। একজনকে বেশ বয়স্ক মনে হলো, বয়স প্রায় 55 হবে। আরেকজনের বয়স অনেক কম, বড় জোর 16-17 হবে। আশ্চর্যের বিষয় হচ্ছে দুজনেরই দীর্ঘ লম্বা চুল। সেই দীর্ঘ চুলের মেয়ের লাশের পরিচয়ের খোঁজে শরীফুল এই কদিন হন্যে হয়ে ঘুরেছে। সেই মেয়ের চুল আর এদের চুল প্রায় সমান, আর দেখতেও কিছুটা একই রকম। এই সিমিলারিটি খুঁজে পাওয়ার পর থেকে শরীফুল উসখুস করতে লাগলো, এই দুই নারীর সাথে ওই মেয়েটার কোনো যোগসূত্র নেই তো? আচ্ছা দীনেশ, ওই দুজন মহিলা কে?
ওদের চিনিস? কেন চিনবো না? আমরা এখানে সেই দাদার আমল থেকে ব্যবসা করি, ওরা আমাদের রেগুলার কাস্টমার। আগে তো দেখিনি। কি বলিস? তুই আগেও যখন রেগুলার আসতিস তখন ওরা এই বাসায় থাকতো, ছাদে হাঁটতো। তুই সত্যিই আগে দেখিসনি? আরে দেখলে কি আবার জিজ্ঞাসা করতাম? তা আজ হঠাৎ দেখলি কেন? মজেছিস নাকি? আরে না, চুল দেখে অবাক হলাম আর কি। এরকম চুল আগে কখনো দেখিসনি? জীবিত কাউকে দেখিনি। মানে? না কিছু না। ওদের চিনিস তুই? চিনবো না কেন? ওই বাড়িটা নিচতলায় আমাদের গোডাউন, ওরা দোতলায় থাকে। ওদের সাথে তোর আলাপ আছে? আলাপ থাকবে না কেন? আলাপ আছে, আন্তরিকতাও আছে। আচ্ছা ওদের সম্পর্কে একটু বল তো। ওরা কারা, কি করে, ডিটেল। কি ব্যাপার, বিয়ের সম্বন্ধ নাকি? লাভ নেই, যাতে মিলবে না। ওরা হিন্দু। আরে না, এই বাড়িতে ওরা কতদিন হলো আছে? অনেক দিন, ছোটবেলা থেকেই তো দেখে আসছি। তা প্রায় 20 বছর তো হবেই। পেশা কি ওদের? বন্ধু, তোর মতলব তো ভালো ঠেকছে না। আর খারাপের কি আছে? আমি যে পুলিশ, তুই এটা ভুলে যাচ্ছিস? একটা কেসের জন্য জানতে চাচ্ছি, বল বল। ওরা হাফ বেশ্যা, দেহ ব্যবসা করে। উপর উপরে গৃহস্থের ভাব ধরে থাকে বটে, তলে তলে অন্য কাম চলে। ও, কজন থাকে ওই বাড়িতে? একজন পুরুষ, বেশ বয়স্ক, 2 দিন পরেই শ্মশানে যাবে। আর ওই যে বয়স্ক মহিলা, উনি নাকি ওই বুড়োর বউ। তবে আমার তা মনে হয় না। ওই বুড়োর সামনেই অন্য পুরুষের সাথে ঢলাঢুলি করতে দেখেছি। আরেকজন মেয়ে, ওটা কি? ওই মহিলার মেয়ে। কবন ওরা জানিস? 2 জনকে তো আমি দেখেছি, আসলে কজন জানি না। আরেকজন কি এই বাড়িতেই থাকে? যেটাকে দেখছিস সে এখানেই থাকে ওর মার সাথে। আরেকটা শুনেছি হাজারিবাগের ওদিকে থাকে, একজন চামড়ার মহাজনের কাছে, ওখানেই থাকে। বৃদ্ধ ভদ্রলোককে চিনিস? মানে আলাপ আছে ওনার সাথে? ভদ্রলোক বলিস না, 1 নম্বরের বদ ওটা। আলাপ ভালোই আছে, ওদের বাড়ি ভাড়া আমাকেই দেয়, বলা যেতে পারে আমার প্রজা। লোকটাকে তুই কোনো অনুরোধ করলে উনি রাখবেন? সোজাভাবে বললেই হবে। আমি অনুরোধ করতে যাব? আমি করব। কি অনুরোধ? সে একবার হাজারিবাগ গিয়ে দেখে আসে যে তার মেয়ে ওখানে আছে কিনা, আর যদি না থাকে তাহলে কোথায় আছে সে ব্যাপারে কোনো খোঁজ নিতে পারবে কিনা। কেন, কি দরকার? আছে একটা দরকার, নইলে আমি বলবো কেন? মেয়েটা যদি সেখানে না থাকে তাহলে তোকে সব খুলে বলবো, এখন না। আর সে যদি সেখানে থাকে? তাহলেও তুই জানতে চাইলে আমি অবশ্যই বলবো। এখন বুড়ো লোকটার সাথে কথা বলার সুযোগ করে দে আমাকে। ঠিক আছে ঠিক আছে। এই বিভাস, ওই বাড়ির বুড়োটাকে ডেকে আনতো। দীনেশের কথা শুনে তার কর্মচারী ওই বাড়ির ভেতরে গেল, আর কিছুক্ষণ পরে বুড়ো লোকটাকে সাথে করে দোকানে নিয়ে এলো। বুড়ো ভদ্রলোকটি এসে দীনেশকে জিজ্ঞাসা করলো, আমাকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই আপনার বড় মেয়েকে অনেকদিন দেখি না, সে এখন কোথায়? হাজারিবাগে আছে। আচ্ছা, আপনি তাকে কতদিন দেখেননি? প্রায় মাসখানেক হলো। ও এখানে এসেছিল, তখন দেখেছি, তারপর তো আর দেখিনি। তার সাথে আমার দেখা করাটা বেশ জরুরি। আপনি গিয়ে দেখা করে আসেন, আর তাকে জিজ্ঞেস করবেন আমি কবে গেলে তার দেখা পাবো। এ আর এমন কি, এখান থেকে হাজারিবাগ তো দূরে নয়। আমি আধ ঘন্টার মধ্যেই তার সাথে দেখা করে এসে জানাচ্ছি আপনাকে। আর যদি তার দেখা না পান? তাহলে সেই খবরটা না হয় আপনাকে দেব। এই বলে বুড়ো ভদ্রলোক দোকান থেকে হাজারিবাগের দিকে রওনা হলো। নিউ মার্কেট থেকে হাজারিবাগ খুব একটা বেশি দূরে নয়। কাজে শরীফুল লোকটা ফিরে আসার জন্য দোকানে অপেক্ষা করতে লাগলো। শরীফুলের ভীষণ টেনশন হচ্ছে। মেয়েটা এই মেয়েই তো, এত সুন্দর মেয়েটা দেহ ব্যবসা করত। দীনেশ কথাটা বলার সময় শরীফুলের বুকটা টন টন করে উঠেছিল। মেয়েটাকে দেখে ভালো লেগেছিল বলেই কি? একজন মৃত মানুষের জন্য এমন ফিলিং সত্যি হাস্যকর। এমন সময় দীনেশ আবার প্রশ্ন করল। বেচারার আর তর সইছে না।
ব্যাপারটা কি বলতো? তুই মেয়েটিকে খুঁজছিস কেন? কেসটা কি? দিঘিপাড়ায় একটা মেয়ের ডেড বডি পাওয়া গেছে, খবরটা জানিস? শুনেছি। যে দুজন মহিলাকে ছাদে হাঁটতে দেখলাম তাদের সাথে এই মেয়েটার চুলের মিল আছে। আমার ধারণা মেয়েটা এদেরই। লোকটা আসলে সব বোঝা যাবে। এতক্ষণে বুঝলাম। কি সর্বনাশা ঘটনা রে বাবা। দোকানে প্রায় ঘন্টাখানেক বসে থাকার পর বুড়ো লোকটা একাই ফিরলেন। কেমন যদি বিমর্ষ লাগছে লোকটাকে। তাকে দেখেই দিনেশ জিজ্ঞাসা করলো, এত তাড়াতাড়ি চলে এলেন? হ্যাঁ। আপনার মেয়ের সাথে দেখা হয়েছে? না, কেন? ও বাড়িতে নাই। কোথায় গেছে? কেউ বলতে পারলো না। এটা কেমন কথা হলো? আমিও ঠিক বুঝলাম না। চামড়ার সেই মহাজনের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। সে কি বলল? ওর কথাটা শুনেই তো আমার ভালো লাগছে না বাবা। আমি কিছুই বুঝতেছি না। কি বলেছে সে? সে বলল কদিন আগে এক রাতে আমার মেয়ের সাথে কোনো একটা ছোটখাটো বিষয় নিয়ে রাগারাগি হয়। এই কারণে সে রাগ করে সে রাতেই বাড়ি ছেড়ে চলে যায়। সেও আর রাগ করে খোঁজ খবর নেয়নি। সে নাকি ভেবেছে রাগ করে মেয়েটা আমার বাড়িতে এসেছে। আপনার বাড়ির মহিলাদের সাথে একটু কথা বলা যাবে কি? ওনারা এখানে থাকলে একটু ভালো হয়। কেন বাবা? সে পরে জানবেন। আগে যা বলছে তা করেন। ছাদে যে দুজন মহিলা হাঁটছিলেন, কিছুক্ষণ পরে তাদের নিয়ে বুড়ো লোকটা দিনেশের দোকানে এলো। শরীফুল দুজন মহিলারই চুল ভালোভাবে দেখল। সেই লাশের চুলের সাথে হুবহু এক। শরীফুলের আর কোনো সন্দেহ থাকলো না। মর্গে রাখা সেই গলা কাটা মেয়ের লাশ আর কেউ নয়, এই বুড়ো লোকটারই বড় মেয়ের লাশ। আপনারা আমার মেয়ের ব্যাপারে কিছু জানেন কি? না। আপনার কি প্রয়োজন ছিল? যা প্রয়োজন বলবার সময় এখন নাই। কেন? কারণ আমাকে আপনি চিনেন না। আমার মেয়ে কি আপনাকে চিনতো? না, তাকে না চিনলেও একবার দেখা করার কথা ভাবছিলাম। কেন? তার সাথে আপনার কি দরকার ছিল? বলছি, কিন্তু তার আগে আপনাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। দয়া করে উত্তর দেবেন কি? হ্যাঁ, করেন। জানা থাকলে অবশ্যই বলবো। যে চামড়ার মহাজনের সাথে আপনার মেয়ে ছিল, সে কে? তার নাম কি? তার সম্পর্কে যা জানেন তা বলেন। ওর নাম সোলেমান। তিনি খুব বড় মানুষ, অনেক টাকা কড়ি আছে। বড় লোকরা যেভাবে থাকে সে ওভাবে থাকে। আপনার মেয়ের সাথে কি সোলেমানের বিয়ে হয়েছিল? না। সে বাড়িতে আর কে কে থাকতো? চাকর চাকরানি ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতো না। তবে অনেক রাত পর্যন্ত চামড়ার মহাজনরা ওখানে থাকতো। ওই বাড়িতে চাকর কয়জন ছিল? এই দুজন দারোয়ান, একজন বাবুর্চিকে প্রায় দেখেছি। আজ কি কোনো চাকরের সাথে আপনার দেখা হয়েছিল? না, কোনো চাকরকে দেখিনি। আপনি বাড়ির ভেতরে গিয়েছিলেন? না, বাইরে থেকে দেখলাম, দরজা তালা বন্ধ। তাহলে চামড়ার মহাজনের সাথে আপনার দেখা হলো কি করে? বাড়িতে তালা লাগানো দেখে আমি ওর আড়তে যাই, সেখানে দেখা হয়। ওখানে শুনলাম যে আমার মেয়ে ওর সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার মেয়ে ওর কাছে আছে কতদিন হলো? প্রায় 5-6 মাস। আপনি কি আমার মেয়েটার কোনো খোঁজ জানেন? বোধহয় কিছুটা জানি। কি জানেন? আপনার মেয়েটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, তা তো সবাই বলে। সবাই আমার এই মেয়ের চেয়ে বড় মেয়েকে বেশি সুন্দরী বলে। তার চুল অনেক লম্বা, ঘন, কালো, চমৎকার। আমি আসলে ধারণা করে বলছি, নিশ্চিত না হয়ে এভাবে অপ্রিয় খবর দেওয়াটা ঠিক হচ্ছে না আমার। অপ্রিয় খবর? কি বলছেন আপনি? শরীফুলের ভীষণ কষ্ট হচ্ছিল বলতে। একটা মেয়েকে সে জানে না, চেনে না,
জীবিত অবস্থায় দেখেনি পর্যন্ত তাকে, এমনকি এখন পর্যন্ত মেয়েটির নামও জানে না। অথচ মেয়েটার জন্য যে ওর কি কষ্ট হচ্ছে। এরপর বুড়ো লোকটার কাছে দিঘির পাড়ে পুকুরে মেয়েটার প্রথমে মাথা পাওয়া, তারপর মাইকিং করে খোঁজ করা, তারও পরে বডি খুঁজে পাওয়ার ঘটনা খুলে বলল। লোকটা জানালেন তিনি কোনো মাইকিং শোনেননি, আর সাথে এও জানালেন যে সেই চামড়ার ব্যবসায়ীর বাড়ি থেকে পুকুরটা খুব বেশি দূরেও নয়। লোকটা যেন আর বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়েকে কেউ এভাবে মেরে ফেলতে পারে। তারপর শরীফুল তাকে জানালেন লাশটা এখনো মর্গে রাখা আছে, তিনি চাইলে দেখতে পারেন। শরীফুলের কথা শোনা মাত্র সেই বুড়ো লোক, তার স্ত্রী ও মেয়ে শরীফুলকে নিয়ে মর্গে গেল। মেয়েটাকে দেখল, তাদের কান্না যেন অসহ্য লাগলো শরীফুলের কাছে। সে আর সেখানে দেরি না করে থানায় চলে এল। এবার শরীফুলের প্রধান কাজ হয়ে গেল সেই চামড়াওয়ালাকে গ্রেপ্তার করা, তার সেই বাড়ির ভেতর ভালো করে ইনভেস্টিগেট করা, আর বাড়ির সব চাকর চাকরানিকে খুঁজে বের করা। অবশেষে চামড়াওয়ালা ধরা পড়ল। যে ঘর ভাড়া করে চামড়াওয়ালা ওই মেয়েটিকে রেখেছিল, সেই ঘরের তালা খুলে কিছুই পেল না পুলিশ। ঘরটি ভালো করে ধুয়ে নতুন করে চুনকাম করা হয়েছে। পুরাতন বাড়ির একটি ঘরের এমন অবস্থা দেখে শরীফুলের সন্দেহ আরো বাড়ল। এই ঘরেই মেয়েটাকে জবাই করে মারা হয়েছে। হয়তো ঘরে রক্তের অনেক দাগ লেগেছিল এবং সে কারণেই নতুন করে চুনকাম করা হয়েছে। চামড়াওয়ালাকে রিমান্ডে নেবার পর স্বীকার করল সে ওই মেয়েটিকে তার বাড়িতে রেখেছিল। থানার অন্যান্য কর্মকর্তারা ওই বাড়িতে যারা কাজ করত তাদেরকেও বের করে ফেলল। সে সময় সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরে এক এক করে সব ভেতরের খবর বেরিয়ে আসতে লাগলো। নেই কওয়া নেই, হুট করে সেদিন মাঝরাতে বাড়িতে এসে হাজির। লোকটা তখন কোনো মতে পালিয়ে বাঁচলেও মেয়েটি পালাতে পারেনি। রাগে ক্ষোভে চামড়াওয়ালা মেয়েটিকে গলা টিপে মেরে ফেলল। চামড়াওয়ালার লোকজনের অভাব ছিল। সেই রাতেই তার লোকজনরা লাশটার গলা কেটে প্রথমে মাথাটা পুকুরে ফেলে, আর তার কয়েকদিন পরে দেহটা পুকুরে ফেলে দেয়। তারপর আর কি, চামড়াওয়ালার তার সাঙ্গপাঙ্গরা ধরা পড়ে গেল। হ্যাঁ, ধরা পড়েছিল ঠিকই, কিন্তু শাস্তি হয়নি। কেন? ওদের অনেক টাকার জোর ছিল। একে একে টাকা দিয়ে সাক্ষীদের হাত করে নিল ওরা। অনেক টাকা দিয়ে বড় উকিল ধরে মিথ্যা সাক্ষী সাজালো। তারপর রায়ে বেকসুর খালাস। কোনো শাস্তি হলো না? আপনি কিছুই করতে পারলেন না? আমি আর কি করতাম? আমি একজন সামান্য এসআই ছিলাম তখন। আমার কাজ ছিল আসামিদের গ্রেপ্তার করে আদালতে ওঠানো। আমি তো ঠিকঠাক আমার দায়িত্ব পালন করেছিলাম। গল্পটা কিন্তু ফাটাফাটি ছিল আঙ্কেল, তবে শেষটা ভালো হলো। এটা গল্প নয় ইয়াং ম্যান, এটা জীবন। এখানে কাঙ্ক্ষিত সেই ভিলেন খতম, নায়কের জয় সবসময় হয় না। এ যা, সকাল হয়ে গেছে। এদিকে স্টেশনও এসে গেছে। আঙ্কেল চলুন নামি। হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা আঙ্কেল, মেয়েটার নাম কি ছিল বললেন না তো? ওর নাম ছিল প্রতিমা। ওয়াও, দেখতেও নিশ্চয়ই প্রতিমার মতো ছিল। ইয়েস ইয়াং লেডি। আচ্ছা আঙ্কেল, আপনি কি সত্যি সেই মৃত মেয়েটার প্রেমে পড়েছিলেন? হ্যাঁ, প্রতিমার প্রেমে পড়ার পর আমি সারা জীবনে আর কোনো মেয়ের প্রেমে পড়িনি, পারিওনি কখনো, আর ইচ্ছেও হয়নি আর। সেজন্য বিয়ে পর্যন্ত করা হলো না। শুধু শুধু একজনকে ঠকিয়ে কি লাভ বলো? বিয়েই করেননি? তাহলে আপনার মেয়ে? ও আমার পালিত মেয়ে। মানুষের জীবন আসলেই বড় বিচিত্র, এবং সেই সব বিচিত্র ঘটনা একসময় মানুষকে অনেক রহস্যের কাছে নিয়ে যায়, অনেক রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করে, আবার রহস্য উদ্ঘাটন করে আবার সেই বিচিত্র প্রেমেও পড়ে যায়। হ্যাঁ, বিচিত্র ঘটনার মধ্যে ফেলে রেখে চলে যায়। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং, ভীষণ অন্যরকম। কাহিনী এবং স্ক্রিপ্ট লিখেছেন সাকিব ফারজানা, নাট্যাংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানা, সাউন্ড এডিটর খালিদ প্রতিবারের মতন, এবং অভিনয় করেছেন কাফি, মিলু, সাকি, সাফরিন, সুমন, জাহিদ, তুষার, মঞ্জু, রনি এবং খালিদ।